दो शांति अंतरिक्ष गोम शांति पृथ्वी शांतिरापः शांतिरोषधयः शांतिः वनस्पतयः शांतिर्विश्वे देवाः शांतिर्वम शांतिः सर्वगम शांतिः शांतिरेव शांतिः सामे शांतिरेधि यत यतः समीयसे तत न अभयं कुरु सन्नः कुरु प्रजब्ब भयं नः पशुभ्यः ओं स्वस्ति ओं स्वस्ति ओं स्वस्ति शुक्लंबरधरं देवं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये अभीप्सितार्थसिद्ध्यर्थं पूजितयः सुरासुरयः सर्वविघ्नहरस्तस्मै गणाधिपतये नमो नमः सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सर्वदा सर्वकार्येषु नास्ति तेषां मङ्गलम् यशङ्हृद्यस्व भगवान् मङ्गलाय तनहरिः तदेवं लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते तेहं ऋजुगं स्मरामि लाभस्तेषां जयस्तेषां कुतस्तेषां पराजयः येषामिन्दीवरस्याम हृदयस्य जनार्दनः ओं शांति ओं शांति ओं शांति। नमस्कार सकलके आमार सान्ध्यकालीन प्रीति शुभेच्छा अभिनंदन जानिए आजकेर लाइव अनुष्ठान आमी शुरू करছি। लाइव अनुष्ठान शुरू करবার আগে আপনাদের কাছে আমার একটাই বক্তব্য, আপনারা আমাকে কমেন্টসে জানান আমার এই যে নতুন নতুন প্রোগ্রাম আপনাদের কাছে আমি আপনাদেরকে দিচ্ছি জানাচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগছে। আর একটা রিকোয়েস্ট আপনাদের সামনে করব, যারা সত্যিকারের আমাকে দেখাতে ইচ্ছুক তারাই শুধুমাত্র ফোন করবেন, অযথা আমাকে বিরক্ত করবেন না, কারণ আমি সবসময় আমি কাজে ব্যস্ত থাকি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। অপ্রয়োজনীয় বাক্যালাপ নিষ্প্রয়োজন। যদি মনে করেন আমার কাছে আপনি যাবেন, আমাকে আপনার দেখানো প্রয়োজন, আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আপনার ছকের সাথে মিলছে এবং আপনার ছককে আপনি দেখছেন, সেক্ষেত্রেই আমাকে ফোন করবেন। বিনা প্রয়োজনে পিতলা আলাপ করবেন না, আমি পছন্দ করি না ওগুলো। যারা আমাকে দেখাবেন তারাই শুধুমাত্র ফোন করে কন্ট্যাক্ট করে আমার কাছে আমার চেম্বারে আসবেন। নতুবা আননেসেসারি জানার জন্য এই যে আমার ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ দেখুন। আর আমি যে শুক্র শনিবার প্রোগ্রামগুলো করি সেই প্রোগ্রামের দিকে আপনাদের নজর থাকুক। খুব ক্লিয়ার কাট লোক, আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আমার ভিতর কোন রকম জড়তা, কোন রকম ব্যবসায়িক প্ল্যানিং এর কোনো কথা আপনারা পাবেন না। যেটুকু পাবেন সেটা হচ্ছে সাচ্চা কথা পাবেন। বলা বক্তব্য শেষ। আমি 10টা জ্যোতিষীর মতো আপনাকে বলবো না যে আপনি আমার কাছে আসুন, এসে দেখা করুন, কখনোই বলবো না। আমি কেন বলতে যাব? আপনার যদি প্রয়োজন হয় তবেই আপনি আসবেন। আপনার যদি মনে হয় আমি সত্যিকারের জ্যোতিষ সম্বন্ধে, তন্ত্র সম্বন্ধে, পুজো সম্বন্ধে, বেদ সম্বন্ধে, চণ্ডী সম্বন্ধে, গীতা সম্বন্ধে কিছু জানি, তবেই আপনি আমার কাছে আসবেন, নচেত আসার কোনো দরকার নেই। বুঝতে পারলেন কি বললাম? বিনা প্রয়োজনে কোনো ফোন করবেন না।
ফোন করে আপনি কোথায় বসেন, আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কোথায় বসি, আবার ফালতু ফোন করে কি লাভ? শুধু ফোন করবেন না, এগুলো বেকার, এগুলো আমি পছন্দ করি না। বরং এতে কি হবে, আপনি আমাকে যদি এরকম ভাবে ফোন করেন, আমি আপনার নাম্বারটাকে ব্লক করে দিতে বাধ্য হব, আমি ব্লক করে দেব। বুঝতে পারছেন, আমি সেই ধরনের লোক, সাচ্চা লোক, যা মুখ দিয়ে বলবো সেটাই বেরোবে, সেটাই একদম মানে কি বলবো 100%। সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, আমার কথাও তাই, আমার বাণী, আমার কথা হচ্ছে আমার বাণী, সেটা আপনাকে জানতে হবে। আজকে যেটা আপনাদের সম্বন্ধে আপনাদের কাছে আমি একটা নতুন একটা টপিকস নিয়ে, আমি প্রতিদিনই নিত্য নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। সেই নিত্য নতুন টপিকসটা আপনাদের জীবনে খুব কাজে লাগবে। আজকে আমি প্রোগ্রাম করছি, হয়তো আমি 2 মাস পর প্রোগ্রাম নাও তো করতে পারি, তখন আপনারা আমাকে খুঁজবেন, কোথায় গেল উনি, তাই না? সেই জন্য আপনারা ফোন নাম্বারটা রেখে দিন। আপনাদের যদি কোনো সমস্যা পড়েন, সেই সমাধান একমাত্র আমিই করতে পারি। এত বড় কথা আমি বলছি, একমাত্র সমাধান করবার লোক হচ্ছে আমি, আর কেউ নেই, সবই ঢপবাজ। এই যে শিবরাত্রি 26 তারিখ আসছে, এই শিবরাত্রিতে কেউ যদি রুদ্রাভিষেক করে, তার সমস্ত জ্বালা যন্ত্রণা, আর্থিক অনটন, অবাধ্য সন্তান, নেশা, আকস্মিক মৃত্যু, বিশেষ করে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা, ঝগড়াঝাটি, অশান্তি, শত্রু দমন, সব আপনার নিঃশেষ হয়ে যাবে, দমন হয়ে যাবে, যদি আপনি রুদ্রাভিষেক করে পুজো করতে পারেন। রুদ্রাভিষেক করার লোক কোথায়? 2-1 জন আছে, আমার নামে নাম, সেই লোকটি রুদ্রাভিষেক জানে। আমার নামে নাম না, আমার নামের প্রথম অক্ষর তার নাম দিয়ে শুরু, আমার নামের প্রথম অক্ষর আর তার নামের প্রথম অক্ষর এক। এবার বুঝে নিন কার কথা বলছি, আমি নামটা বলবো না, সেটা জেনে নিন। এবার ঘটনা হচ্ছে, রুদ্রাভিষেক করবার যে শিব তিথি, সেটা আমি আপনাদেরকে জানিয়েছি। সবাই কিন্তু যে কোনো দিন রুদ্রাভিষেক করবার কোনো ক্ষমতা নেই, বরং তাতে ক্ষতি হয়। আপনি আমাকে যদি ফোন করেন, শিব যখন পার্বতীর সাথে রতিক্রিয়ায় মিলিত থাকে, সেই সময় যদি কেউ কাজ করে, শিবের পুজো করে, শিব তাকে মেরে দেয়। শ্মশানে শিব যদি কেউ থাকে, কেউ যদি তখন শিবের পুজো করে, তখন শিব তাকে মেরে দেয়, কাজ তো করেই না, বরং মেরে দেয়। আমিও ঠিক তাই, আমাকে শিব হিসাবে আপনারা মানুন, আমি শিবের প্রতিলিপি হিসাবে মানুন। আপনি আমাকে ফালতু ফোন করছেন, আপনি কোথায় বসেন, এতে আমি ক্রোধ জন্মাচ্ছি আমার, না, এতে আপনার ক্ষতি হবে। আপনি যে নামে আপনার তো ব্লুটুথে আমার ফোনে আপনার নামটা ভেসে উঠছে, আপনার চরম ক্ষতি হয়ে যাবে। আপনি হয়তো বলছেন আপনি আমাকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন, আপনি যদি বলেন হুমকি, তো হুমকি দিচ্ছি ধরে নিন। অপ্রয়োজনীয় ফোন আমাকে করবেন না, যেই করুন বিপদে পড়ে যাবেন, চরম বিপদে পড়ে যাবেন, এমন বিপদে পড়বেন কেউ বাঁচাবে না, স্বয়ং ভগবান শঙ্করও আপনাকে বাঁচাবে না। যাই হোক, আমার আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনাদের সামনে দেখাচ্ছি। আজকে যেটা আমি আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে কুণ্ডলিতে ফাঁকা ঘরের গুরুত্বটা কি। কুণ্ডলিতে ফাঁকা ঘর থাকবেই, তার কারণ হচ্ছে আমাদের 12টা রাশি, 9টা গ্রহ, তার মানে 3টে ঘর তো অটোমেটিক্যালি ফাঁকা থাকবেই। এই কোনো ফাঁকা ঘর যদি কুণ্ডলিতে থাকে, ফাঁকা ঘর, সেই ঘরের যে কোনো গুরুত্ব আছে কিনা, সেটা নিয়ে আজকে আলোচনা। অনেকেই বলবে বিগত দিনে এই প্রোগ্রাম কোন জ্যোতিষী করেছে বলে আমার মনে হয় না, আমি আজ পর্যন্ত দেখিনি। ইউটিউবে আছেন, ইউটিউবে হয়তো পেতে পারেন, কিন্তু টিভিতে বসে প্রোগ্রাম, এইরকম প্রোগ্রাম পশ্চিমবঙ্গের বুকে যতদিন পর্যন্ত চ্যানেল তৈরি হয়েছে, চ্যানেলে এইরকম প্রোগ্রাম আমি ছাড়া কেউ করতে পারেনি। এবার আমার দেখা দেখছি 2-1 জন করছে, করুক, ভালো, এটা তো খুব ভালো। আমি চাই সত্যিকারের জ্যোতিষী মার্কেটে উঠে আসুক।
আর যেগুলো আগাছা আছে সেই আগাছাগুলোকে কেটে সরিয়ে দিন। নর্দমা রাস্তার মাঝখানে যদি আগাছা জন্মায় সেগুলোকে ঝাড় দিয়ে ফেলে দিতে হয়। আগাছা দিয়ে কোনো কাজ হয় না, আগাছা জঙ্গল তৈরি করে। যারা সত্যিকারের জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেন তারা মানুষের উপকার করেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই বলছি, আজকে আমার দেখা দেখি আরো 2-3 জন এরকম অনুষ্ঠান আমি দেখেছি করছে, খুব ভালো, আমি দেখেও খুব আনন্দ, এবং আমি তাকে আই এম রিয়েলি গ্ল্যাড টু হিম অলসো, আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা সত্যিকারের যারা জ্যোতিষী তারাই একমাত্র মার্কেটে টিকে থাকবে, এছাড়া কেউ টিকে থাকবে না, সব আউট হয়ে যাবে। এই সমস্ত প্রোগ্রাম যদি আপনারা করতে পারেন, সঠিক লোক তখন আপনাদের ব্যাপারটা বুঝবে, মানুষ তখন আগাছার পিছনে দৌড়বে না। এই আগাছার পিছনে দৌড়ানোটা বন্ধ হোক। শুধু আমি স্টোন বিক্রি করব আর মাদুলি বিক্রি করব, এই জন্য জ্যোতিষ বা তন্ত্রের উৎপত্তি হয়নি। এটা একটা বেদ স্বরূপ, এটা একটা শাস্ত্র। এই জ্যোতিষ শাস্ত্রের উপর পৃথিবী দাঁড়িয়ে থাকে। এই জ্যোতিষ শাস্ত্রের উপর সব কিছু, আমাদের এই যে যা কিছু হচ্ছে সব জ্যোতিষ শাস্ত্রেরই একটা রূপ। জ্যোতিষ শাস্ত্র ছাড়া আপনি এক পা আগাতে পারবেন না। আজকে আমি প্রোগ্রামে চলে আসি, সেটা হচ্ছে এই দেখুন, এই একটি ছক আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এই লগ্ন সাপেক্ষে, আজকে আমি এই লগ্ন সাপেক্ষে পুরো বিচারটা করছি। দেখুন লগ্ন কর্কট লগ্ন, দ্বিতীয় ঘর ফাঁকা, তৃতীয় ঘরে কোনো গ্রহ নেই, শনি বসে আছে চতুর্থে, পঞ্চমে মঙ্গল, বৃহস্পতি ষষ্ঠে, রাহু সপ্তমে, শুক্র অষ্টমে, রবি বুধ নবমে, দশমে কোনো গ্রহ নেই, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে চন্দ্র বসে আছে। আজকে আমি আলোচনা করব, দেখুন এই ঘরের মধ্যে কোন কোন ঘরগুলো ফাঁকা, সেটা নিয়ে আলোচনা করব। কোন কোন ঘরগুলো ফাঁকা? 2 নম্বর ঘরটা ফাঁকা, 3 নম্বর ঘরটা ফাঁকা, 10 নম্বর ঘরটা ফাঁকা, একাদশ ঘরটা ফাঁকা। এইবার আমি আলোচনা আজকে আমি করব এই ঘরটা মেইন জায়গাগুলো ফাঁকা। দেখুন দ্বিতীয় ঘর থেকে আমরা ধনভাব বিচার করি। তো এই সব যে কোনো পাতি অ্যাস্ট্রোলজার, যারা পাতি অ্যাস্ট্রোলজার, তার মানে যাদের ওই তামার টাটালা জ্যোতিষ সাগর জ্যোতিষ সম্রাট যারা আছেন, তারা কিন্তু এই ছকটা দেখেই বলবেন যে এই ঘরে দ্বিতীয় গ্রহ নেই, আপনি রবিকে গাঁট দিন, হয়ে গেল কাজ, সর্বনাশ হয়ে যাবে। ফাঁকা ঘরে, যে ঘরে গ্রহ নেই সেই ঘরটাকে ফাঁকা ঘর দেখেই সঙ্গে সঙ্গে তাকে গাঁট দিয়ে দিল। এই গাঁট দিয়াতে কি হবে? আপনার সারে সর্বনাশ হয়ে যাবে। সে তো পড়াশোনা করা অ্যাস্ট্রোলজার না, সে তো ওই দুদিনে কোনো পাতি বই পড়ে কোনো ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট 5,000 10,000 টাকা কিনে সে কোনো চেম্বারে বসে গেছে। এই হচ্ছে ঘটনা। এইবার ঘটনা হচ্ছে এই যে দ্বিতীয় ঘরটা যে ফাঁকা, দ্বিতীয় ঘর থেকে আমরা ধনভাব বিচার করি, কুটুম্ব বিচার করি, পারিবারিক সমস্যা বিচার করি, পারিবারিক ক্ষেত্রটা বিচার করি, এডুকেশনটা বিচার করি, আপ টু মাধ্যমিক বিচার করি। দ্বিতীয় চতুর্থ ভাব, পঞ্চম নবম থেকে আমরা বিচার করি উচ্চশিক্ষা লাভ। তাই তো আজকে আমি যেটা করব, দ্বিতীয় ঘরটা ফাঁকা সত্ত্বেও এই জাতক কোটি কোটি টাকার মালিক, এটা আমার পরীক্ষা লব্ধ ফল। যে সমস্ত ছকগুলো আপনাদের দেখাই, এগুলো আমার সব পরীক্ষা লব্ধ, এগুলো আমার ডায়েরিতে সব করা আছে, আমার খাতায় করা আছে। আজকে আমার 37 বছর প্র্যাকটিস হতে চললো। আমি কোনো ফালতু মন গড়া কোনো কিছু করছি না, এইটা আমি আমার পরীক্ষা লব্ধ ফল। এই লগ্ন সাপেক্ষে দ্বিতীয় রবি কোথায় রয়েছে? নবমে। বৃহস্পতির ঘরে বসে আছে বুধ সহ। এই ঘরটা ফাঁকা থাকার কারণে কেউ হয়তো ভাবতে পারে এই লোকের আর্থিক ভাগ্য শুভ নয়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই ভদ্রলোক, এই জাতক কোটি কোটি টাকা, বিলিয়ন ডলার, বিলিয়নও বলবো না এখন, বিলিয়ন ট্রিলিয়নে হয়তো পৌঁছবে। ট্রিলিয়ন মানে জানেন কি আপনারা? ট্রিলিয়ন মানে কত জানেন? পরে বলবো ট্রিলিয়ন মানে কত। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, তা ভেবে দেখুন কি। এইবার আমি বলছি এই ভদ্রলোক ট্রিলিয়নের পথে এখন। এইবার কেন? এই ঘরের দ্বিতীয় ভাবের অধিপতি রবি,
রয়েছে নবমে। এইবার এই রবি, যেহেতু এই রবির উপর দেখুন, এই রবির দ্বিতীয় ভাব রবি, এই রবির উপর মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন? মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে, মঙ্গলের একটা দৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা? মঙ্গল কে এখানে? এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল কে? স্বক্ষেত্রে, এবং সে পঞ্চমে বসে আছে। পঞ্চম ও দশমপতির কানেকশন হয়ে এই মঙ্গলের দৃষ্টি রবির উপর পড়েছে। মঙ্গল কে? মঙ্গল পঞ্চমপতি, মানে কোণের ভাবকারক গ্রহ, কোণের ভাবকারক গ্রহ, কোণের ভাবকারক গ্রহ। সেই পঞ্চমপতি কোণে থেকে সে রবিকে দৃষ্টি দিচ্ছে। তার মানে রবির যে ঊর্জা, জ্যোতিষে ঊর্জা বলে একটা কথা আছে, ঊর্জা মানে সেই গ্রহটির বলবত্তা, তার যে শুভত্ব, সেটা অনেকটাই বৃদ্ধি পেয়ে গেল। তো অথচ এখানে বলছে দ্বিতীয় ঘরের অধিপতি, দ্বিতীয় ঘরটা ফাঁকা। তো দ্বিতীয় ঘর ফাঁকা মানে এই ঘরে এই ভদ্রলোক জীবনে দাঁড়াতে পারবে না, বা তার আর্থিক রোজগার হবে না, এটা সাধারণ জ্যোতিষীরা বলবে। কিন্তু না, যেহেতু কেন্দ্রে কোণের অধিপতি মঙ্গল রবিকে দৃষ্টি দিচ্ছে, সেই কারণে রবির যে ঊর্জা, সেই ঊর্জাটা কিন্তু বৃদ্ধি পেল, এবং রবির বলবত্তা অনেকাংশেই বেড়ে গেল। এটা গেল প্রথম পয়েন্ট। এইবার আমি দেখব এই ঘরে শুধুমাত্র এই ঘরে দেখুন বৃহস্পতির একটা দৃষ্টি পড়ছে। বৃহস্পতি 2, 3, 4, 5, না এটা বৃহস্পতি না, ভুল বললাম। এটা এইখানে আমি আর একটা যেটা পয়েন্ট বলছি, এই ঘরে বলতে বোঝাচ্ছে দ্বিতীয় ভাবপতির কথা বলছি। এবার দ্বিতীয় ভাবপতির এই মঙ্গলের দৃষ্টি তো একটা পড়ছেই। এবার যেটা আমি পয়েন্ট আপনাদের জানাতে চাইছি, যদি কোনো ঘরে কোনো গ্রহ না থাকে, বা লগ্নের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে, কোনো গ্রহের দৃষ্টি পড়ল না, কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ল না, বা লগ্নে কোনো গ্রহ নেই, যদি ধরো এরকম হয়, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে দেখতে হবে নবাংশে সেই গ্রহটির পজিশনটা কি আছে। লগ্নে কোনো গ্রহ নেই, লগ্নপতির দৃষ্টি লগ্নে নেই, লগ্নপতির কোনো দৃষ্টি নেই, বা কোনো গ্রহের, কোনো শুভ গ্রহের দৃষ্টিও লগ্নে নেই, বা লগ্নপতির উপর নেই, সেক্ষেত্রে আপনাকে সঙ্গে সঙ্গে ফলো নবাংশ চক্র। নবাংশ চক্রে ওই লগ্ন এবং লগ্নপতি কিভাবে রয়েছে সেটা আপনাকে বিচার করতে হবে। সে যদি নবাংশে ভালোভাবে থাকে, সেক্ষেত্রে জাতক কিন্তু তার যে সেই দোষটা, সেই দ্বিতীয় ভাবের যে দোষ, সেই দোষটা কিন্তু খণ্ডন হয়ে গেল। বোঝাতে পারলাম? এই গেল প্রথম পয়েন্ট। এইবার আমি যেটা বলবো, এই চার্টে দ্বিতীয় ঘর নিয়ে আমি আলোচনা করলাম। এইবার আমি চলে যাচ্ছি দশম ঘরে। দশম ঘর থেকে বৃত্তি নির্ণয় করা হয়, এটা সবাই জানি আমরা। ক্যারিয়ার, এটা আমরা সবাই জানি। দশম ঘর থেকে বৃত্তি এবং ক্যারিয়ার নির্বাচন করা হয়। তো এই দশম ঘরে দেখুন 2, 3, 4, 5 বৃহস্পতির দৃষ্টি পড়েছে। দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়েছে, প্লাস কার দৃষ্টি পড়েছে? শনির দৃষ্টি পড়েছে। শনির সপ্তম দৃষ্টি পড়ল এবং বৃহস্পতির দৃষ্টি পড়ল কিনা দেখুন। এই চার্টে দশম ঘর কিন্তু ফাঁকা, দশম ঘরে কোনো গ্রহ নেই, কিন্তু দশম ঘরে কার দৃষ্টি পড়ল? দশম ঘরে দৃষ্টি পড়ল আপনার, এক পড়ল হচ্ছে 2, 3, 4, 5, 2, 3, 4, না ভুল বলছি কেন, না একটা হচ্ছে শনির দৃষ্টি পড়ল, আর একটা পড়ল দশম ঘরে দৃষ্টি পড়ছে। দশম ঘর এই চার্টে কিন্তু মঙ্গল, এই চার্টে আমি ভুল বললাম। এই চার্টে দশম ঘরের অধিপতিকে,
এই দেখুন, এই চার্টে দশম ঘরের অধিপতিকে মঙ্গল। ঠিক আছে, মঙ্গল কি করছে? 2, 3, 4, সে তো রবিকে দৃষ্টি দিচ্ছেই, এবং এবং রবিকে সে দৃষ্টি দিলেও এই দশম ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে কার? শনির। এই দশম ঘরে যদি শনির দৃষ্টি পড়ে, যদি দশম ঘরে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, সেইটা সে সৎভাবে পয়সা রোজগার করবে এবং প্রচুর পয়সার মালিক হবে। কিন্তু যদি কোনো ক্রূর গ্রহের দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে সে কষ্ট করে পয়সা রোজগার করবে, কিন্তু রোজগার প্রচুর করবে, কিন্তু একটু কষ্ট করতে হবে, তাকে শারীরিক পরিশ্রম করতে হবে। এমনি ঘরে বসে থেকে তাকে পয়সা রোজগার করা যাবে না। বোঝাতে পারলাম? এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে কি, এই যে ঘরে দেখুন, এইবারে একাদশ, দশম হয়ে গেল, একাদশ ঘরও ফাঁকা। একাদশ ঘর ফাঁকা দেখতে পাচ্ছেন? তো এই একাদশ ঘরের অধিপতিকে শুক্র, সে কোথায় বসে আছে? সেও কিন্তু নবমে বসে আছে। শুক্র কিন্তু নবমে বসে আছে। এই একাদশ ঘরে কার দৃষ্টি পড়ছে? দেখুন, 2, 3, 4, 5, এই দেখুন একাদশ ঘরেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। পড়ছে কিনা দেখুন, পড়ছে 2, 3, 4, 5, 6। এখানে কিন্তু একাদশ ঘরেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এই একাদশ ঘর থেকে আমরা বিচার করি সাফল্য বা সাকসেস। তার মানে এই জাতক কিন্তু জীবনে প্রচুর ভাবে সফলতা অর্জন করবে বৃহস্পতির দশা এবং অন্তর্দশা এবং প্রত্যন্তর দশায়। এবং এখানে ধরুন এই ছকে ধরুন কোন রকম ভাবে লগ্ন এবং লগ্নপতির কোনো দৃষ্টি নেই, বৃহস্পতির কোনো প্রেক্ষা নেই, কোনো শুভ গ্রহের প্রেক্ষা নেই, জ্যোতি নেই, তৎসত্ত্বেও জাতক দাঁড়াবে। কেন? আমাকে দেখতে হবে এই ছকে নবাংশে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ, লগ্ন, লগ্নপতি তারা কিভাবে অবস্থান করছে। নবাংশে যদি দেখা যায় এই জাতকের এই চার্টে শুভ গ্রহরা অশুভ ভাবেই আছে, শুভ গ্রহ অশুভ ভাবেই আছে, কিন্তু লগ্ন এবং লগ্নপতি খুব স্ট্রং। সেক্ষেত্রে কিন্তু জাতকের চরম রোজগার সে করবে। তার মানে আজকে অনেকে ভাবেন যে ফাঁকা ঘর মানে ফাঁকা ঘরের গুরুত্ব জ্যোতিষের চার্টে কোনো কিছু নেই, সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। এই কথার কোনো মানে নেই, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভ্রম ধারণা। ফাঁকা ঘরের অধিপতির উপর কোন শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা আপনাকে দেখতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা পয়েন্ট আপনাদের সামনে আজকে আলোচনা করলাম। এইবার ঘটনা হচ্ছে, ধরুন এখানে এই একাদশ ঘরে বা দশম ঘরে যদি কোনো গ্রহের দৃষ্টি না থাকতো, যদি কোনো গ্রহের, এটা আলোচনা করলাম তবু আরো একবার আপনাদের পরিষ্কার করবার জন্য বলছি, ধরুন এখানে কোনো গ্রহের দৃষ্টি প্রেক্ষা কিচ্ছু নেই, কিন্তু নবাংশে তার পজিশন ভালো আছে, তার মানে সেই গ্রহটি কিন্তু এই চার্টে সেই ব্যক্তির সেই গ্রহটির ঊর্জা বেড়ে গেল। ঊর্জা বলতে ঊর্জা কথার মানে হচ্ছে তার বলবত্তা, গ্রহের বলবান, গ্রহের পজিশন, কি পজিশনে সে আছে সেইটাকে জ্যোতিষিক ভাষায়, জ্যোতিষ শাস্ত্রে সেটাকে ঊর্জা হিসাবে অভিহিত করা হয়। তো আজকে যেটা আপনাদের বললাম সেটা হচ্ছে এই কথার একটাই মানে, যতই দ্বিতীয় ঘর, একাদশ ঘর, দশম ঘর ফাঁকা থাকুক না কেন, যতই ফাঁকা থাকুক না কেন, তাদের সেই ঘরের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি আরোপিত হয় এবং তার সাথে লগ্ন এবং লগ্নপতি স্ট্রং হয়, লগ্নপতির কোন দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে জাতকের খুব উন্নতি হবে। আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, সঠিক জ্যোতিষিক পরামর্শ নিন। আমার কথায় আপনারা কেউ ক্রুদ্ধ হবেন না, আমার কথাবার্তা একটু স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু মনে কিছু করবেন না। আপনাদের প্রয়োজন হলে তবেই ফোনটা করবেন, এই হচ্ছে মেইন ঘটনা। ভালো থাকুন, আনন্দে থাকুন, আপনাদের চরম উন্নতি হোক। জয় মা, জয় তারা।